রাতে সঙ্গে আছে আমি শারমিন নাসি। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে 60,000 সেনা। সেপ্টেম্বরে শুরু হবে 1.5 লাখ পুলিশ সদস্যের নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভা। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে শুরু হবে 1.5 লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। এ নিয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে, আগামী মাসে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। গুজব প্রতিরোধেও চলছে কাজ। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে সহিংসতায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঐকমত্য কমিশনের আলোচনায়। নিয়োগ প্রক্রিয়া সাংবিধানিক কাঠামোতে নেয়ার পক্ষে মত দেয় জামায়াতে ইসলামী ও এনসিপি। এতে নির্বাহী ক্ষমতা খর্ব করা হচ্ছে এমন অভিযোগ এনে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। তবে ঐকমত্যের ভিত্তিতে ঐতিহাসিক দলিল করার আশা কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম বৈঠকে নির্ধারিত বিষয় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগ এবং নারী প্রতিনিধিত্ব। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের মধ্য দিয়ে জাতির আগামী দিনের পথরেখা তৈরি করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। আলোচনার শুরুতেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে কমিশনের দেয়া প্রস্তাব নির্বাহী ক্ষমতাকে দুর্বল করবে উল্লেখ করে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে, সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এরপর ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আরও কিছু সময় বন্ধ থাকে আলোচনা। সব নিয়োগ সাংবিধানিক কাঠামোতে না এনে বরং আইন কঠোর করার পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। আমরা নির্বাহী বিভাগকে একদম হাত পা বেঁধে দেওয়ার যে প্রবণতা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, সরকারকে কাজ করতে দিতে হবে। অন্যদিকে এসব নিয়োগ সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রস্তাবের পক্ষে মত দেয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। নিরপেক্ষ, হস্তক্ষেপহীন, মেরিট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে দেশের কি কি অসুবিধা আছে
এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে, অবশ্যই সেটা আমরা করব না। আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হইতে পারে, তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না এবং এটা আমরা চাইও না। এখন আমরা যেটা বলছি যে এটা আগে যেভাবে নিয়োগ হতো সরকারিভাবে, সেটা না হয়ে এক দলের নিয়োগ না হয়ে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে, নিরপেক্ষ একটা কমিটির মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দলের সেখানে অংশগ্রহণ থাকবে, তাদের মধ্য দিয়ে যদি একটা নিয়োগ হয় তাহলে সেই নিয়োগটা ফেয়ার হবে, সেই নিয়োগটা দলনিরপেক্ষ হবে, সেই প্রতিষ্ঠানটা দলনিরপেক্ষভাবে কাজ করবে। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া তুলে দিয়ে দ্রুত সময়ে ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকলে যেন এক জায়গায় আসতে পারি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। আর রাজনৈতিক দলগুলো নিজেরা কোন দলে জড়ানোয় পুনর্বাসনের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা। এদিকে দ্রুত নির্বাচন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে, এই তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে, এমন অভিযোগ নাকচ করেন বিএনপি মহাসচিব। এখনো শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া নিয়ে প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংসদের উচ্চকক্ষ ভোটের অনুপাত বা পিআর পদ্ধতি অনুসারে হতে হবে, আসন অনুসারে হবে না, এমন ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে জামালপুরে জেলা পরিষদ ডাক বাংলোতে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। জানান, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানান নাহিদ ইসলাম। জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনী তোড়জোড় শুরু হবে বলেও জানান তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ। প্রথম থেকে আলোচনা ছিল, বিষয় বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, যা আসনের অনুসারে হওয়া যাবে না। মানে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসে, সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। দেশে সুষ্ঠু, অবাধ ও ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় এ নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের শুল্ক সমস্যা কিভাবে সমাধান করা যায় বৈঠকে এ নিয়ে আশ্বাস দেন কোরিয়ান রাষ্ট্রদূত।
সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করি। আগামী ৩ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার বিকেলে সমাবেশ স্থল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। জানান, ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার লিখিত অনুমতি পেলেও এনসিপি সেখানে সমাবেশ করতে চাইছে। ছাত্রদল সভাপতি বলেন, এনসিপির অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে, তবে শহীদ মিনার ছাড়া অন্য কোনো জায়গায় সমাবেশ করলে দুর্ভোগ সৃষ্টির আশঙ্কায় তারা শহীদ মিনারকেই বেছে নিয়েছিল। আর এনসিপির আবেদন নিয়ে বিএনপি সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানান তিনি। স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে, তারা অনুরোধ জানিয়েছে যে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি। তো আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আগামীকাল আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব যে তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কি না। কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছি যে আমরা যদি এই স্থানটি চেঞ্জ করি তাহলে কিছু জনদুর্ভোগ হতে পারে, কারণ সেদিন তো হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসবে। তো এই দিক বিবেচনা করে আমরা আজ রাতের মধ্যেই কিংবা আগামীকালের মধ্যেই আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মিটিং করার পর আমরা যারা আমাদের নিকট আবেদন করেছে তাদেরকে আমরা জানিয়ে দেব যে তাদের সেই অনুরোধটি আমরা রাখতে পারবো কি না। আওয়ামী লীগ ও তার সহযোগীরা যেন স্বতন্ত্রভাবেও নির্বাচনে দাঁড়াতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। নির্বাচন কমিশনের কাছে জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলের দাবিও জানায় তারা। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে 2024 সালের আয় ব্যয়ের হিসাব দেয় গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল। সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, গেল বছর মোট আয় হয়েছে 46,04,300 টাকা, মোট খরচ 45,96,088 টাকা আর 13,212 টাকা উদ্ধৃত আছে। এ সময় আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন তিনি। হিসাব আমরা জমা দিয়েছি, সে বিষয়ে একটু সারাংশ আপনাদের মাঝে তুলে ধরব। গণ অধিকার পরিষদের 24 সালের যে আর্থিক বিবরণী, সেখানে আমাদের প্রারম্ভিক জের ছিল 5,000 টাকা। আমাদের আয় হয়েছে 2024 সালে 46,04,300 টাকা এবং আমাদের ব্যয় হয়েছে 45,96,088 টাকা। বর্তমানে আমাদের ওই বছরের উদ্বৃত্ত 13,212 টাকা। বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে দেশের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক চেতনার উপর হস্তক্ষেপের আশঙ্কা করছেন হেফাজতে ইসলাম ও রাজনৈতিক নেতারা। সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। এ সময় চুক্তি বাতিল না হলে দেশব্যাপী প্রতিবাদের হুঁশিয়ারিও দেন তারা। আলোচনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, সরকার ভীত, তাই আন্তর্জাতিক চাপে সিদ্ধান্ত নিচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সব দলের সঙ্গে আলোচনায় না গিয়ে একতরফা সিদ্ধান্ত নেয় দেশ জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক বলেন, ভারতের আধিপত্য যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে হবে। আমাদের এখানে সামাজিকভাবে যে সমস্ত জিনিসগুলো গৃহীত নয়, ধর্মীয় কালচারের মধ্যে গৃহীত নয়, সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে। সুতরাং একটা বৃহৎ পরিসরের রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে, সেই অফিসটি হলে আজকে এই বিতর্ক বা এই আইনের প্রয়োজন হতো না। আমি এই সরকারকে পরামর্শ দেব, তারা যেন সবকিছু যাচাই বাছাই করে মানবাধিকার কমিশনের এই যে ঢাকাস্থ অফিস জাতিসংঘের, সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।